যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মীর হাসান। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি বেগম পাড়ার গোল্ডেন সুবিধা। আজ আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে থেকে অনলাইনে আমাদের সাথে তারা যোগ দেবেন। আমি স্টুডিও থেকে পরিচয় পর্বটা শুরু করাতে চাই। আমার ডান পাশ থেকে আলোচনা বা পরিচয় পর্বটা শুরু করি। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। একই সঙ্গে স্বাগত জানাতে চাই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপিকেও। আপনাকেও স্বাগত। একই সঙ্গে আলোচনা যোগ করে নিতে চাই জি টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজাকে। ইশতিয়াক রেজা, আশা করি আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুরুতে টাইটেল ব্রেক আছে। এরপরই আলোচনাটা আহমদ হোসেন আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আহমদ হোসেন, আমাদের শিরোনাম বা ভূমিকায় যেটা দেখছিলেন সেটাতে নিশ্চয়ই এতক্ষণ মোটামুটি সবাই বুঝে ফেলার কথা। আমরা কোন কোন প্রসঙ্গগুলো আসলে আলোচনা নিয়ে আসতে চাই। আমি সোজা সাপটা একটা প্রশ্ন করি, আসলে সেটা দিয়ে শুরু করি। ধরেন আমরা কত কয়েকদিন ধরে বা কত কয়েক বছর ধরে শাহেদ বলেন, খালেদ বলেন, সম্রাট বলেন, পাপিয়া বলেন, হালের গোল্ডেন মনিরের প্রসঙ্গগুলো আসুক, সেটা ধরে আলোচনা শুরু করতে চাই। আসলে এই মানুষগুলোর সাথে বা এই লোকগুলোর সাথে আসলে আওয়ামী লীগের সম্পর্কটা কি? শাহেদ একজন দুর্নীতিবাজ। শাহেদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। ওকে। আপনার যখন খালেদ সম্রাট আইডেন্টিফাই হলেন এবং আপনার মনে আছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্পষ্টই বলেছেন যে দুর্নীতির প্রশ্নে আমার কোনো আপোষ নেই, একেবারে জিরো টলারেন্স। দুর্নীতিবাজ যেই হোক, সেটা আমার পার্টির ভিতরে হইতে পারে, বাহিরে হতে পারে, সে যেই হোক তাকে আমরা ছাড় দেব না। এবং এই পর্যন্ত যা হয়েছে, আপনি সম্রাট বলেন, আপনি শাহেদ বলেন, এবং যুবলীগের আরও কিছু কিছু যারা ছিল তাদেরকে কিন্তু আমরা ছাড় দিইনি। এবং যুবলীগের কমিটি কিন্তু ডিজলভ হয়ে গেছে একেবারে কনফারেন্সের মধ্যে ফাইনাল, বুঝছেন? সুতরাং আমরা এই দুর্নীতিবাদ যেই হোক তাকে আমরা প্রশ্রয় দেই না। তারা আমার পার্টির কোনো আদর্শবান কর্মী নয়, আদর্শ বিরোধী কর্মী। এই যে আদর্শ বিরোধী কর্মী যারা সুবিধা বা নিতে আসছে, ক্ষমতার ভাগ বাটোয়ারা নিতে, ক্ষমতাকে ভোগ করতে আসছে, হালুয়া রুটি খেতে আসছে, তাদের ব্যাপারে সরকারের যে কঠিন সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো কিন্তু একটা বার্তা বহন করে। হালুয়া রুটি কতদিন খেতে পারে? যারা হালুয়া রুটি খেয়েছে, চেষ্টা করেছে, তাদের ক্ষেত্রে আমরা কোনো আমরা তাদের প্রতি সমর্থন দিয়েছি কিনা সেটা আপনি দেখবেন। তাদের ব্যাপারে আমরা অ্যাকশানে গিয়েছি কিনা, সরকার অ্যাকশানে গিয়েছে কিনা, যে অ্যাকশানটাই হচ্ছে বার্তা। এবং এগুলো তো নতুন কিছু নয়, এগুলো সব যুগেই সব কালেই ছিল। আজকে আমার রিজিম বলছেন বিএনপির যখন ছিল তখনও ছিল, এবং বিএনপি যখন ছিল তখন দুর্নীতি ছিল না, এ কথা বলা যাবে? আমরা তো এই কথাগুলো আজকে বলবেন যে আপনার বর্তমান সময় কথা বললে অতীতে চলে যান। তো অতীত তো যেতে হবে, অতীত তো ভালো ছিলাম না। বিএনপির আমলটাও তো ছিল দুর্নীতিতে ভরা, একেবারে 5 বার চ্যাম্পিয়ন দুর্নীতিতে বাংলাদেশ, এটা বিএনপির আমলে হয়েছে। আপনি বলেন যে হাওয়া ভবনের নাম শুনলে মানুষের ঘৃণা আসে, যে কেন আসে? যে এটা দুর্নীতির ভবন ছিল, এখানে বসে দুর্নীতি হতো। আপনার মনে আছে খাম্বা 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 দুর্নীতি, খাম্বা আছে বিদ্যুৎ নাই, তার নাই, মানে বিল উঠে বেড়েছে, দুর্নীতি, বড় বড় দুর্নীতি। হ্যাঁ, এই যে গিয়াসউদ্দিন মামুন, সে ছিল এগুলো করেছে, এবং তারেকের ঘনিষ্ঠ বন্ধু। কাজে দুর্নীতির প্রশ্নে যদি গভর্নমেন্ট সেখানে সদয় থাকে, দুর্নীতিবাজদেরকে প্রোটেকশন দেয়, লালন পালন করে, তখন কিন্তু বাংলাদেশ হবে। আহমদ হোসেন, আমি এখনো মনে হয় না আমি খুব বেশি পরিষ্কার হতে পেরেছি, কারণ আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম সম্পর্কটা কি। আপনি বলছেন ঠিক আছে, খুব ভালো কথা, এসব দুর্নীতিবাজের সাথে কোনো সম্পর্কই নেই। একটা সময় আপনি বিএনপির আমলের দুর্নীতিগুলো তুলে ধরার চেষ্টা করলেন, কিন্তু আপনি যদি দেখেন সম্পর্কের জায়গাটায়, আপনি যদি গোল্ডেন মনিরের বিষয়টাও একটু লক্ষ্য করেন, যে একটা লোক এত, ধরেন সে তো বিএনপির আমলে ছিল, আওয়ামী লীগ আমলে 12 বছরের সময় বেশি পার হতে যাচ্ছে। এখন গণমাধ্যমের দিকে যদি আপনি তাকান, সেখানে দেখবেন যে তার ব্যাপারেও অভিযোগ গত বছরেও ছিল, অথচ দুদক থেকে শুরু করে পুলিশ
কেউ তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করেনি, কেউ তাকে ধরতে যায়নি। তার মানে একটা লোককে কোনো সম্পর্ক না থাকলে, তার পেছনে কোনো শক্তি না থাকলে কেউ তাকে জিজ্ঞাসাবাদ করে না, কেউ তাকে ধরে না। গোল্ডেন মনির দুর্নীতিবাজ, সেই দুর্নীতিবাজকে কি আমরা সাপোর্ট দেবো? গভর্নমেন্ট সাপোর্ট দেবে? গভর্নমেন্ট তাকে প্রোটেকশন দিচ্ছে? দায়িত্ব হচ্ছে দুদকের, আপনার কমপ্লেন করতে হবে, দুদক সেটা ইনকোয়ারি করে দেখবে। আমার ইন ডিটেলস আমার তার সম্পর্কে আমার খুব একটা বেশি জানা আছে। ধরতে কিন্তু দুদকও যায়নি, ধরতে গিয়েছে র্যাব। র্যাব সাধারণত এই ধরনের ভূমিদস্যুদের ব্যাপারে খুব একটা অ্যাক্টিভ দেখাও যায় না। না না, অনেক করছে। কে বলছে? আমাদের হাজি সেলিম সম্পর্কে যেখানে করছে, মেম্বার অফ পার্লামেন্ট, সে কি স্পেয়ার পাচ্ছে? হাজি সেলিমের ব্যাপারে র্যাব ভূমিকা নিচ্ছে না? র্যাব কিন্তু ভূমিকা নিচ্ছে, ভূমিদস্যু যেই হোক তার বিরুদ্ধে ভূমিকা নিচ্ছে। কাজেই বাংলাদেশে যেমন ভালো মানুষ আছে, এই বাংলাদেশে আবার ওদের মতো, যে নামটা বললেন, ওদের মতো লোক আছে। জি, যে ওদের মতো একজন ওদের প্রতিমন্ত্রীকে গাড়ি মতো লোক উপহার কিন্তু দেয়। যুগে যুগে তৈরি হয়। জি। আপনার কি মনে আছে যে খুলনার যে দুর্নীতিবাজ ছিল, সন্ত্রাসী ছিল, ফাঁসি হলো? তার কথা মনে আছে আপনার? কাজে এইটি যুগে যুগে সব সময় হয়ে আসছে। জি। কাজে এইগুলোর ব্যাপারে আপনার গভর্নমেন্টের পলিসিটা কী আছে, গভর্নমেন্টের নীতিমালাটা কী, গভর্নমেন্টের সিদ্ধান্তটা, গভর্নমেন্টের স্ট্যান্ডটা কী, সেটাকে আমরা বিবেচনায় নেবেন যে গভর্নমেন্ট এদেরকে প্রতিপালন করছে যে কিনা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার একটু বিশ্লেষণ জানতে চাইবো। আপনি শুনছিলেন আহমদ হোসেন বলছিলেন, তিনি এটা একসময় উল্লেখ করলেন গোল্ডেন মনির প্রসঙ্গটা, কিন্তু বিএনপির সময় ছিল। তাহলে কি এই প্রশ্নটা ওঠা অস্বাভাবিক কিনা বা স্বাভাবিক কিনা যে সে তো বিএনপির আমলেও বহাল তবিয়তে ছিল, আপনাদের সময়ও এরকম গাড়ি উপহার দেয়া একজন মন্ত্রীকে, সেই প্রসঙ্গগুলো ছিল। তার অর্থে যদি এই দাঁড়ায়, তাহলে বিএনপির কি আসলে সেটা সাজে কিনা যে আওয়ামী লীগকে আসলে রাজনীতির মাঠে কথা দিয়ে ধুয়ে ফেলা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে গোল্ডেন মুনিরের কথা আমাদের আলোচনা এসছে। কিছুদিন আগে কিন্তু আমরা অনেক ব্যস্ত ছিলাম সম্রাটকে নিয়ে, খালেদকে নিয়ে, পাপিয়াকে নিয়ে, সাবরিনাকে নিয়ে, শাহেদকে নিয়ে, এনুকে নিয়ে, রূপমকে নিয়ে, ফরিদপুরের যেই পৌর বিএনপির পৌর আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, তার 1000 কোটি টাকার দুর্নীতি নিয়ে, অর্থাৎ এক একটা ঘটনা, হাজি সেলিমের ঘটনা নিয়ে এক একটা ঘটনা আসে, আমরা সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করি, সেটাকে নিয়ে টকশোতে আলাপ আলোচনা করি, ঘটনাটি স্তিমিত হয়ে যায়। দেখুন, প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা খুব চমৎকার মিল আছে। প্রত্যেকটা, যে কটা আপনি উল্লেখ করলেন, যে কটা আমি উল্লেখ করলাম, প্রত্যেকটা ঘটনায় কিন্তু ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত কোনো না কোনো সংগঠনের সদস্য কিংবা এমপি কিংবা কোনো না কোনোভাবে তারা ক্ষমতার সঙ্গে যুক্ত, বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গে। 2 হলো, দীর্ঘ সময় ধরে তারা ধরাছোঁয়ার বাইরে ছিল। এই যে হাজার হাজার কোটি টাকার কথা এখন বলি, এখন আসলে 1000 কোটি টাকা লিখতে ঠিক কয়টা শূন্য বসে মীর আমি জানি না, আপনি জানেন কিনা এটা একটা প্রশ্ন। তো সুতরাং এই 1000 কোটি টাকার দুর্নীতি যে আমরা অবলীলায় বলি না, এই 1000 কোটি টাকা কি একদিনে তৈরি হয়েছে? এই সাম্রাজ্য কি একদিনে তৈরি হয়েছে? হাজি সেলিমের এই অসম্ভব রকম ক্ষমতা কি একদিনে তৈরি হয়েছে? না। এবং এই তৈরির পিছনে তার যে রাজনৈতিক নিরবচ্ছিন্নভাবে তাকে ক্ষমতায়ন করা হয়েছে, পৃষ্ঠপোষকতা করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃষ্ঠপোষকতা করেছে, প্রশাসন পৃষ্ঠপোষকতা করেছে। যেহেতু গত 1 দশকের বেশি সময় ধরে একটি রাজনৈতিক দল বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় জোর করে বলেন, বিনা ভোটে বলেন, যাই বলেন না কেন, টিকে আছে, সেই দলটির সরাসরি আশীর্বাদ পুষ্ট বলেই কিন্তু আজকে হাজি সেলিম হতে পেরেছে। পার্লামেন্ট শব্দটা আমি একেবারে অফ দ্য ট্র্যাকেই বলছি, পার্লামেন্ট শব্দটা এসেছে ফ্রান্সের পার্লে শব্দ থেকে। পার্লে কথা হচ্ছে টু স্পিক, কথা বলতে পারতে হবে, পার্লামেন্ট হচ্ছে কথা বলার জায়গা। হাজি সেলিম তো কথাই বলতে পারে না। ভদ্রলোক নমিনেশন পেলেন কি করে? নমিনেশন পাওয়ার পর যখন তার কেমন লাগছে জানতে চাইলেন সাংবাদিকরা, তিনি একটা দুর্বোধ্য ভাষায় কিছু শব্দ উচ্চারণ করতে চেষ্টা করলেন এবং ওনার যিনি পাশে থেকে সাহায্য করছিলেন তিনি ওনাকে শব্দগুলো বলে দিলেন যে উনি খুব খুশি হয়েছেন, আওয়ামী লীগ ওনাকে মনোনয়ন দিয়েছে, উনি কাজ করবেন। কি কাজ করেছেন, কি করছেন সেটা তো দেশবাসী দেখলই। এবং তার ক্ষমতার দাপট কতটুকু, আমি এলিফ্যান্ট রোড থেকে প্রতিদিন সুপ্রিম কোর্টে যাই, রাস্তায় ওনার বড় বড় প্ল্যাকার্ড প্রধানমন্ত্রীর ছবি সহ উনি দিয়ে রেখেছেন। এবং উনি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জায়গা দখল করেছেন, উনি বিশ্ববিদ্যালয়ের হল দখল করেছেন, আর সাধারণ মানুষের জমি জমা, বিল্ডিং, এগুলো তো আমি প্লট, এগুলো তো আমি বাদই দিলাম। এর বাইরে ওনার কি কি পাওয়া গেছে ওনার বাড়িতে, অস্ত্রের মজুদ থেকে শুরু করে, মদ থেকে শুরু করে, টর্চার সেল থেকে শুরু করে, সবই তো বের হয়ে আসলো। কখন বের হয়ে আসলো মীর? এতগুলো বছর তো উনি নিশ্চিন্তে নির্বিঘ্নে ওনার রাজত্ব চালিয়ে গেছেন। বের হয়ে আসলো তখনই যখন ওনার গাড়ি
ধাক্কা দিল একটা বিশেষ বাহিনীর ক্ষমতাবান একজন ব্যক্তিকে। অর্থাৎ এটা নিয়ে- আপনাকে কোনো না কোনো ভাবে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো না কোনো ক্ষমতার সঙ্গে আপনাকে দ্বন্দ্বে যেতে হবে, না হলে এই যে আজকে মুনিরের কথা হচ্ছে আমাদের, সেই মুনিরের বাসায় কি কি পাওয়া গেছে আমি তো বেকুব বলে গেছে, এটা দেখে বলতে হবে আমাকে। সোনা চোরাচালান, হুন্ডি কারবার, জমি দখল, জালিয়াতি, অবৈধ অস্ত্র, মাদক, বিদেশি মুদ্রা রাখা, এক্সেট্রা এক্সেট্রা। এটা কি একটা ওই যে রাস্তায় যে উনি গয়নার দোকানে, ইমিটেশনের জুয়েলারির দোকানে যিনি একজন সেলসম্যান ছিলেন, উনি কি করে এত কিছু করে ফেললেন? একদিনে হয়ে গেল? নিশ্চয়ই না। না। তার মানে ক্ষমতাসীন দলের একটা আশীর্বাদ তার সঙ্গে থাকতে হবে, এবং সেই আশীর্বাদের কারণে পুলিশ এসব প্রশাসন প্রসঙ্গে থেকে শুরু আওয়ামী করে লীগের সাধারণ সবাই সম্পাদক প্রায় তাকে ইগনোর একটা কথা করবে। বলেন যে ঠিক আছে এই উদাহরণগুলো আসছেই, এই অভিযোগগুলো থাকছেই, কিন্তু যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে তিনি সবসময় উল্লেখ করেন যে কখনোই না হওয়ার থেকে দেরিতে হওয়াটাই তো ভালো। এই যে ব্যবস্থা নিচ্ছে, এই যে এক ধরনের বার্তা দিচ্ছে, সেটাকে কেউ জি, ইতিবাচক মনে হয় ব্যবস্থা না? নেওয়ার ব্যাপারে কিছু কথা আমাকে একটু সুযোগ দেন। জি, অল্প আমরা করে। অতি না, আমারটা অল্প হবে কেন? না আমি ঘড়ি দেখছি, আমি আপনাকে সময় নির্দিষ্ট সময় দেবো। আপনাদের জিকে শামীম আর সম্রাট সবচেয়ে বেশি আলোচিত ঘটনা না এর মধ্যে? ধরাই তো হয়েছে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীদেরকে, তো সেই এর খুব বেশি তো ধরাও হয় নাই, শুদ্ধি অভিযানে তো খুব বেশি ধরাও পড়ে নাই, আমরা তো উপরের দিকে যাই নাই, গডফাদারদের দিকে যেতে পারি নাই। হাজি সেলিমেরটা তো বের হয়ে গেছে কারণ এটা বিশেষ বাহিনীর একজন ক্ষমতাবান লোকের সাথে তার টক্কর লেগেছিল, তা না হলে তো হাজি সেলিম যেভাবে ছিলেন সেভাবেই থাকতেন, এবং এখন উনি প্রচন্ড দাপটেই আছেন। এই জিকে শামীম কিন্তু ধরা পড়বার পরে একটা মামলা জামিনও হয়ে গিয়েছিল, তারপরে যখন এটা নিয়ে মিডিয়া হইচই করলো তখন তাকে আবার ফিরতে হলো তার জায়গায়। তার জায়গাটা কিন্তু কারাগার না, সে গেল হাসপাতালে, এবং বিএসএমএমইউ হাসপাতালে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে দীর্ঘ 8 মাস একাধিক ক্রমে সে থাকলো। পরে যখন প্রথম আলো রিপোর্ট করলো তখন 8 ঘন্টার মাথায় আবার তাকে কারাগারে পাঠানো হলো। কোন সেই অসুখ যে কারণে তাকে 8 মাস একাধিক ক্রমে হাসপাতালের একটা এসি রুমে থাকতে হয়? একই ঘটনা সম্রাটের ক্ষেত্রে হয়েছে। সম্রাট একত্রে 1 বছর ছিল হাসপাতালে। কি অসুখ তাদের, কি ভয়ঙ্কর অসুখ যে তারা যখনই ধরা পড়ে হাজার কোটি টাকার মালিকরা তারা গিয়ে হাসপাতালে আশ্রয় নেয়, হাসপাতালে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে থাকে। এখানে যদি সরকারের প্রত্যক্ষ মদদ না থাকে, সরকারের আশীর্বাদ না থাকে, সরকারের উঁচু স্তরে যারা ক্ষমতায় বসে আছেন তাদের প্রত্যক্ষ মদদ না থাকে, তাহলে তো হতে পারে না। আর এই মদদটা কেন হয়? জি। মদদটা হয় কারণ শেষ করবেন। পরস্পরের না, আমাকে খালি শেষ করতে বললে তো হবে না। না, আমার মদদটা বলতে হয় মনে রাখতে হবে কারণ আমার আরো অতিথি আছে। পরস্পরের একটা নেক্সাস তৈরি হয়। জি। এই যে মুনির বা এই যে সম্রাট বা এই যে শামীম, এদেরকে যে নেতারা ব্যবহার করেছেন, এই নেতারা বিভিন্ন কাজে তাদের লাগিয়েছেন, সেই নেতাদের একটা আশীর্বাদ থাকেই, এবং সেই নেতাদের তৈরি হওয়ার পেছনেও, সেই নেতাদের উপরে ওঠার পেছনেও এই লোকদের অবদান থাকে, Okay. এবং এরা পরস্পরকে রক্ষা করবার একটা চেষ্টা সব সময় করে। জি। সেই কারণে তাদের দুই একটা একেবারে ঘরে ঘরে শামীম থাকবে, ঘরে ঘরে সম্রাট থাকবে ক্ষমতাসীন দলের, কিন্তু ধরা পড়বে একজন বা দুজন। যে একজন দুজন ধরা পড়বে তারাও কিন্তু কারাগারে যাবে না, তাদের জায়গা হবে জি, বিএসএমএমইউ সৈয়দ মতো ইশতিয়াক জায়গায়। রেজা, সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার বিশ্লেষণ শুনবো। আপনি নিশ্চয়ই আহমদ হোসেন এবং ব্যারিস্টার রুবিন ফারহানার কথা শুনেছেন। আর রুবিন ফারহানা একটা কথা বলছিলেন যে আসলে দিন শেষে যেটা হয় যে আমরা থলের বেড়ালটা আসলে দেখতে পাই না। এখন এটা কেন দেখতে পাই না? আসলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে এই কারণে। কারণ আপনি দেখেন মুনিরের ব্যাপারটা, যে মুনির যে একাই ব্যক্তিগত দুর্নীতি করে এত কিছুর মালিক হয়েছে, সেটাও তো ভাবাটা হাস্যকর। তাহলে এর পেছনে পেছনে কারা, সেটাকে আসলে দেখার সুযোগ হবে যদি আপনি খালেদ, শাহেদ, সম্রাট, পাপিয়া এদের বিষয়টাও দেখেন। ওই পর্যন্ত গিয়ে তো শেষ, এরপরে তো কিছু জানলাম না। ইশতিয়াক রেজা। জি, ধন্যবাদ আপনাকে। আমি দুজনের বক্তব্যই শুনছিলাম। দেখেন, দুজন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন এবং তারা তাদের কনটেক্সট থেকে, প্রেক্ষাপট থেকে কথাগুলো বলছেন। রুমিন ফারহানা যে কথাগুলো বলছিলেন, তার উদ্বেগ, তার যে বিশ্লেষণ, এগুলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির চিত্রকে তুলে ধরে। কিন্তু আমি অত্যন্ত বেদনার সাথে বলবো, রুমিন ফারহানের একটি কথা আমার ভীষণভাবে খারাপ লেগেছে। তিনি হাজী সেলিম কথা বলতে পারেন না, এটা নিয়ে তিনি যে কথাটা বলেছেন, তার অর্থ কি বাংলাদেশের কোনো বাক প্রতিবন্ধী সংসদ সদস্য হতে পারবেন না? পৃথিবীর নানা দেশে বাক প্রতিবন্ধীরা, শ্রবণ প্রতিবন্ধীরা সংসদ সদস্য, আইন প্রণেতা হতে পারেন। একজন বাক প্রতিবন্ধী হলে তার প্রতি এই কটাক্ষ একজন সংসদ সদস্য হিসেবে আমাকে কিন্তু দুঃখ দিয়েছে। আমি মনে করি এটি তার জায়গা থেকে, এরকম একজন আইনজীবী পর্যন্ত তার, এবং একটা অত্যন্ত আন্তর্জাতিক কমিটির প্রধান তিনি, সেখান থেকে এই বক্তব্যটি আমার কাছে ভীষণ বড় দুঃখজনক লেগেছে, এবং আমার কাছে মনে হচ্ছে অসংবেদনশীল বক্তব্য রেখেছে। বাকি কথাগুলো নিয়ে আমি যেটা বলবো, যে দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা এরকম একটা জায়গায় পৌঁছেছে যে সেখানে যখন যে দল ক্ষমতায় থাকে, চারিদিক থেকে ক্ষমতা লোভী এবং একই সাথে দুর্বৃত্ত এরা এসে
এই দলগুলোতে ভিন্ন। আমি একটা এবং জিনিস আমাদের একটু ক্লিয়ার করতে চাই। আমার ধারণা আপনি যে আঙ্গিকে নিয়েছেন রুমিন ফারহানা, সেই আঙ্গিকে হয়তো বক্তব্যটা দেননি। কারণ আমরা হাজী সেলিমকে কিছুদিন আগেও টেলিভিশনে বলেন, ইউটিউবে বলেন, গান শুনতে দেখেছি, তার গানও আমরা শুনতে পাই, কিন্তু একটা বিশেষ সময় এসে তিনি আসলে কথা বলতে পারলেন না, যার কারণে হয়তো তিনি উনি কথা আর বলতে সৈয়দ পারেন না, ইশতিয়াক রেজার উনি বাইরে কথা কিছু বলতে বলবেন এটা আমি পারেন আশাও না। করি না। উনি আমার কথা ইচ্ছা করেই ভুল ব্যাখ্যা করেছেন। না, উনি কথা বলতে পারেন না, এবং উনি কথা উনার অন্য যে ইশতিয়াক অপরাধের সাহেব, আপনি বর্ণনা আমার দিয়েছেন প্রথম এর শব্দটা সাথে শুনেছেন? আমি বলেছি পার্লামেন্ট শব্দটি এসছে পার্লে থেকে, টু স্পিক। এখানে কথা বলতে পারতে হবে, কথা বলতে পারতে হবে। আমি যদি এখন পা খোড়া হয়ে যায়, আমি কি ফুটবল টিমে খেলতে যাব? ফুটবল টিম আমাকে নেবে? নেবেন না? আমি তো ফুটবল টিমে খেলতে যাব না ভাঙা পা নিয়ে। যাই হোক, আমার এইটাই বক্তব্য, আপনি আপনারটা বলুন। আপনি খামাখা তর্ক করছেন কেন? যেটা বলেছেন সেটা জন্য দুঃখ প্রকাশ করেন। নো, আই উইল নট। আমি বলবো হাজী সেলিমের যে অপরাধের বর্ণনা করেছেন সেগুলোকে আমি তো কন্টেস্ট করছি না। জি, আমার প্রসঙ্গে আছি। জি, ইশতিয়াক রেজা বলুন প্লিজ। এখন বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলি, বড় আমি বলবো যারা ক্ষমতায় ছিল, যারা এখন ক্ষমতায় আছে, তাদের উভয়ের দিক থেকে একটা বড় ধরনের জনগণের জন্য দুর্ভাগ্যের জায়গা এটি যে তারা পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় পরিচিত দুর্বৃত্তদেরকে দলে জায়গা দেয়, এবং দলে জায়গা দিলে যা হয় সেটাই, সেই চিত্রটাই কিন্তু গোল্ডেন মনির মধ্যে দেখি, সম্রাটের মধ্যে দেখি, হাজী সেলিমের মধ্যে দেখি, সেটাই কিন্তু আমরা নানা সময় নানা যুগে দেখে আসছি। এখন এই সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে মুক্ত করবে কিনা সেটা তারাই বলতে পারবে, কিন্তু আমার মনে হয় এখানে এই এক চক্রে বাংলাদেশের জনগণ বন্দী হয়ে পড়েছে। আজকে যে গোল্ডেন মনিরের কথা বলা হচ্ছে, তার কথা যদি আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন, একটা লোক এত দুর্বৃত্ত, যার অধীনে, যার মালিকানায় 200 প্লট আছে, সে কি একা এই কাজটি করতে পারে? নিশ্চয়ই পূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিদের সহায়তা ছাড়া এটি সম্ভব নয়। এবং অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে জানতে হয় যে তিনি একটা বেসরকারি ব্যক্তি হয়ে সরকারি প্রতিষ্ঠান রাজুকে নিজের একটি অফিস খুলে বসেছিলেন, যেখানে তার কাছে ফাইলগুলো যেত এবং তিনি সিদ্ধান্ত নিতেন কে প্লট পাবে কে পাবে না, এই ধরনের কথা আমাদেরকে শুনতে হচ্ছে। আজকে র্যাব যখন গোল্ডেন মনিরকে ধরে, আমাদের কাছে কিন্তু প্রশ্ন, তার আসলে গডফাদার কারা? কারা তাকে প্রশ্রয় দিয়েছে? কারা তাকে এই পর্যন্ত লালন করে নিয়ে এসছে? এবং এখন কিন্তু আমরা পত্রিকায় আজকে সমকালে দেখলাম আরো একজন কাউন্সিলরের নাম আসছে। আমরা কিন্তু জানতে চাই যে কারা এই জায়গাগুলোর মধ্যে তাদেরকে নিয়ে এসছে। সুতরাং ওটা খুব গুরুত্বপূর্ণ। উনি সেলসম্যান ছিলেন কিনা, উনি কোথাও কোনো কোকারিজ বিক্রি করতেন কিনা, সেইটা কিন্তু আমার কাছে বড় কথা না। আমার কথা হলো কোন সিস্টেম তাকে আজকে এই দুর্বৃত্তে পরিণত করেছে, এবং কারা বেগম পাড়ায় টাকা পাঠিয়েছে, সেই সাহেবরা কারা, এবং বাংলাদেশ থেকে কেন আপনি এত বেগম টাকা পাড়ার কথা পাঠিয়েছে। বলছিলেন, আমি এই জায়গাটা বিরতি নিব, ফিরে এসে আমি ওই জায়গা থেকে আমোদ হোসেনের কাছে জানতে চাইবো। ধরেন এক ধরনের তো আমরা এই রাজনীতিতে দুর্বৃত্তায়নের বিষয়টি আমরা আনছি, কিন্তু আপনি যদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেন, তিনি যা কথাটা বলছেন যে এতদিন যেটা জানা হচ্ছিল যে টাকা পাচার হয়েছে, সেটা তিনি সত্যতার কথা স্বীকারও করছেন। বলছেন যে যে পরিমাণ টাকা নিয়ে যাওয়া হয়েছে এবং যারা নিয়ে গেছেন তার মধ্যে অন্তত 28 জনের কথা তিনি বলছেন যে তারা সরকারি কর্মকর্তা। এখন আমি তার সাথে একমত। জি, আমি বিরতির পরে সেই প্রসঙ্গটি আলোচনা করব। আমি জানতে চাইব বিশেষ করে আহমদ হোসেনের কাছে যে আসলে এটার পিছনে আওয়ামী লীগের কোনো দায় দেখেন কিনা, আসলে যে সরকারি কর্মকর্তারাও এখন টাকা পাচারে, যেটা পররাষ্ট্রমন্ত্রী বলছেন। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরু একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমরা কথা বলছি বেগম পাড়ার গোল্ডেন সুবিধা নিয়ে। আহমদ হোসেন, বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলাম যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানাচ্ছেন যে বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারের যে গুঞ্জন এতদিন ছিল তার সত্যতা পাওয়া গেছে তিনি মনে করছেন, এবং তিনি বলছেন এর মধ্যে সিংহভাগ পাচারকারী সরকারি কর্মকর্তা। এখন আওয়ামী লীগের দায়ের কথা এই কারণে বলছি, ধরেন দুর্নীতি কমাতে আওয়ামী লীগের সরকার এই বেতন বৃদ্ধি করলো, আবার এই অভিযোগও আছে যে নির্বাচনের জন্য তারা প্রশাসন থেকে শুরু করে এই আমলাদের উপর অনেক বেশি নির্ভরশীল ছিল। এটা কি তারই ফলাফল? যা হোক, আপনার কোশ্চেনটার উত্তরের আগে আমি একটা কথা বলতে চাই, আমাকে সুযোগটা আপনি দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে। যেমন হাজী সেলিম সম্পর্কে যেটা বলা হলো, তা আমার তো মনে হয় যে বাংলাদেশের সংবিধানে
বাক প্রতিবন্ধী নির্বাচন করতে পারবে না এমন কোনো কথা লেখা নেই। যারা একটু পাগল, সাজাপ্রাপ্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে বাধা আছে, মানসিকভাবে বৈকল্য তাদের ক্ষেত্রে বাধা আছে। বাট এক্ষেত্রে হাজী সেলিম অসুস্থ হয়ে পড়েছে, তার স্ট্রোক হয়েছিল, যে কারণে সে আজকে বাকরুদ্ধ। কিন্তু এটা কথা, সে আবার সক্ষম, সে চলতে পারে, ফিরতে পারে, কথা বলতে পারে, কাজ করতে পারে, লিখে লিখে বলে দেয়। এই ক্ষেত্রে তাকে তাচ্ছিল্য করে কথা বলাটা আমার মনে হয় যৌক্তিক হয়নি। এটা সংবিধানের সাথে এটা একটা সাংঘর্ষিক কথাবার্তা বলা হলো। আর হাজী সেলিম কিন্তু আমাদের দলের কোনো কর্মী কখনো ছিল না। আদি পার্টি তার বিএনপি, ওখান থেকে তো জন্ম হয়ে আসছে, আচ্ছা। ওখান থেকে সে বড় হয়ে আসছে। হাজী সেলিম তো একটা যুগে তৈরি হয় নাই, একটা বড় বিল্ডিং তৈরি করতে সময় লাগে। হাজী সেলিম যেভাবে তৈরি হোক, এই তৈরি বিএনপি নিয়ে আপনাদের মধ্যে এত কেন? সবখানেই আমরা বিএনপি খুঁজে পান, মানে বিষয়টা কেমন না? 12 বছর একটা লোক না, 12 বছরে তো দীর্ঘ সময় 12 বছরে তো এই 1000 বছরের এই দুর্নীতি সরানো যাবে না। 12 বছর তো একেবারে আমি প্রসঙ্গটা প্রসঙ্গে গিয়ে আপনারা বারবার তাকে খুঁজে বিএনপি পাচ্ছেন। প্রসঙ্গ তো আসবেই। তার আদি পার্টি বিএনপি ছিল, এটা বললে মানুষকে বলতে হবে না। আচ্ছা, বিএনপি তুমি কার ছিলা, কোথায় ছিল আগে? হাজী সেলিম তুমি কার ছিলাম? আমি বিএনপিতে ছিলাম, তুমি চলে আসলে আহমেদ ভাই শুধু বিএনপির উপরে দোষ চাপিয়ে আপনি কি দায় থেকে বের হতে পারবেন? কে বলছেন? কে বলছেন? নীতি নির্ধারক বানিয়েছে, তাকে তার ছেলেকে কাউন্সিলর বানিয়েছে। শুধু এরকম বিএনপির উপরে দায় চাপিয়ে কি দায় এড়ানো যায় আসলে? না, আপনি যে বলেছেন যে না বিএনপির উপর যেতটুকু দায় চাপানো যায় ততটুকু তো বলতে হবে। বিএনপি যা করেছে সেটা বললে তো প্রবলেম নেই। যেমন আমার কথা হলো যে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী সম্পর্কে একটা কথা বলেছিলেন, সেটা আপনি শুনেন প্লিজ। বলছেন যে মহাত্মা গান্ধী অনেক সত্য কথা বলেছেন, যে সব সত্য কথাই অনেকের পক্ষে যায় নাই, বাট একটা উদাহরণ তো হয়ে আছে। কাজে আমি যেটা বলছি, আমি রবীন্দ্রনাথ নই, আমি আমার কথা মনে করি সত্য কথা বলছি। সেই কথাটা বিএনপির বিপক্ষে যেতে পারে, বাট এটা সত্য, যেটা সত্য এটা আমি বললাম। কাজেই বিএনপির দায় তো বিএনপিকে নিতে হবে। বিএনপি একেবারে বাংলাদেশের স্বর্গীয় পার্টি নয়, বিএনপি তো বাংলাদেশের একেবারে শুদ্ধ পার্টি নয়। আজকে এক যুগের বেশি সময় ধরে দল সরকার আবার এক যুগের বেশি ধরে ক্ষমতায় আমরা আছি, তারপরেও এই এক যুগে যে আমাদের অ্যাচিভমেন্টগুলো, সেগুলো আপনি দেখেন কি কি করেছে। এই অ্যাচিভমেন্টের কথা জানতে চাই, এই অ্যাচিভমেন্টের কথা জানতে চাচ্ছি যে ধরেন আমাকে বলতে দেন। জি, আমি প্রথমত আপনার রাজনৈতিক অ্যাচিভমেন্ট, প্রথমত সবচেয়ে বড় রাজনৈতিক অ্যাচিভমেন্ট আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচার। 2 নম্বর হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। পৃথিবীর ইতিহাসে নেই ডোমেস্টিক লতে কোনো যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, এই বাংলাদেশে হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার। এটা হয়েছে বলেছেন, কিন্তু আমি যে প্রশ্নটিতে ছিলাম সেই প্রশ্নটা আমি শুনবো, কিন্তু আপনার প্রসঙ্গে আমি আসছি। আমাকে নির্দিষ্ট সময় তো মেইনটেইন করতে হবে, আমাকে রুবিনকে সময় দিতে হবে। আমার প্রসঙ্গে আমি আসছি। আপনি বলছেন যেটা বেগম পাড়ার যে দুর্নীতি কথা বলছেন, বেগম পাড়ার যে বাসাবাড়ির কথা বলছেন, কেরাডারা কোন দেশে করেছে, আমলারা করেছে, এইটা তো ইনকোয়ারি হওয়ার পরে বোঝা যাবে সে আমলারা কত বছরে করেছে, কোন আমল থেকে শুরু করেছে, কোন আমলে হয়েছে। আবার খুঁজতে যাবেন ওইদিকে, কোনটা এটা ইনকোয়ারি করে দেখতে হবে। আমি তো আমার আমলে হয়েছে। আপনারা তো এই সরকার কর্মচারী যাতে দুর্নীতি না করে এর জন্য বেতন বৃদ্ধি করলেন। আমার গভর্নমেন্ট থেকে কিন্তু বলা হয়েছে, আমার গভর্নমেন্টের ফরেন মিনিস্টার কিন্তু বলে দিয়েছে, সে এটা জেনেই বলেছে। কিন্তু এই বেগম পাড়াকে ইনকোয়ারি করে বলতে হবে, ইনকোয়ারি করতে হবে। ঠিক আছে, আপনার কথা পরিষ্কার। রুবিন ফারহানা, আপনি আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে বলবেন যে আপনারা তো এগুলো বিষয়ে কথা বলছেন, সবসময় বলছেন, পার্লামেন্টে বলছেন, বাইরে বলছেন, টকশোতে বলছেন, তারপর এই অভিযোগটা কেন আসে যে আপনারা কথা বলতে পারেন না, এই বিষয় নিয়ে কোনো কর্মসূচি দিতে পারেন না? দেখুন, আমরা কথা বলার জায়গাটা কিন্তু খুব সীমিত। আপনি ঠিক যে কথাগুলো বললেন, যে জায়গাগুলোর কথা বললেন, সেই কয়টা জায়গায় পার্লামেন্ট, সেখানেও আমাদের সীমিত সময় দেওয়া হয়, আমাদের সদস্য সংখ্যাও সীমিত। সুতরাং ওভারঅল যদি আপনি ব্যালেন্সের কথা বলেন, সেটা খুবই ইমব্যালেন্সড একটা পার্লামেন্ট। সুতরাং সেই ইমব্যালেন্সড পার্লামেন্টে যেটুকু সময় আমরা পাই, সেটা অটোমেটিক্যালি ইমব্যালেন্সডই হওয়ার কথা, দ্যাট ইজ ইমব্যালেন্সড। আজকে টক শোতে কিছু কথা বলার সুযোগ আছে, কিন্তু সেই সঙ্গে আপনাকে ভুললে চলবে না যে যদি মাহফুজ আনাম আর মতিউর রহমানের মতো সাংবাদিক লেখে যে যা লিখতে চাইতে লিখতে পারি না, যা বলতে চাইতে বলতে পারি না, এবং যখন একজন একটার পর একটা সাংবাদিক নির্যাতনের খবর আসতে থাকে এবং ফেসবুকের কোনো স্ট্যাটাস দেবার জন্য, কোনো জায়গায় কমেন্ট বা লাইক বা শেয়ার দেবার জন্য
আমরা দেখি ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়ে গেছে, মানুষ গুম হয়ে গেছে, হারিয়ে গেছে, তখন কিন্তু আপনা আপনি এক ধরনের সেলফ সেন্সরশিপ তৈরি হয়ে যায়, সেলফ সেন্সরশিপ চলে আসে। তো সুতরাং কথা যে খুব বলতে পারছি তা না, এবং কতজন মানুষ কথা বলছে, যা বলতে চাইছে তা বলতে পারছে কিনা, যা প্রকাশ করতে চাইছে তা পারছে কিনা, সেই প্রশ্নগুলো থেকেই যে আপনারা গণমাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা গণমাধ্যম, আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন যে যা আপনারা বলতে চান, যা আপনারা লিখতে চান, যা আপনারা দেখাতে চান, তার সবটাই কি আপনারা পারেন, কতটুকু পারেন? তো এই জায়গাগুলোতে কিছু প্রশ্ন থাকে। আর যে কথাগুলোর প্রসঙ্গে আজকে এত কথা, যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট যদি দেখেন, তারা বলছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে পাচার হচ্ছে ৭২,০০০ কোটি টাকা, এবং গত এক দশকে পাচার হয়েছে ৮.৫ লক্ষ কোটি টাকা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি। এখন এটা আমলারা বেশি পাচার করেছে না পলিটিশিয়ানরা বেশি পাচার করেছে না যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা বেশি পাচার করেছে, সেটা তো এখন খতিয়ে দেখবার বিষয়। এবং পাচারটা যেই করুক না কেন, তাকে আইনের আওতায় আনার একটা প্রশ্ন থাকে। এখন আমাদের অতীত নজিরটা কি বলে? এই যে দীর্ঘ সময় ধরে পাচার হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে কিন্তু পত্রিকা রিপোর্ট করে গেছে, টেলিভিশনগুলো, গণমাধ্যমগুলো কিন্তু সেটা দেখিয়েও গেছে, কিন্তু কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আজকে এক দশক পরে যখন ৮.৫ লক্ষ কোটি টাকা অলরেডি বাইরে চলে গেছে, তখন আমাদের মনে হয়েছে আচ্ছা দেখি আমরা একটু খতিয়ে যে কানাডায় বেগমপাড়া কারা বানিয়েছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম কারা করেছে। তো এরকম হঠাৎ করে দীর্ঘ সময় পরে যদি আমরা জেগে উঠি, ততদিনে তো বহু কিছু হয়ে গেছে, এবং যারা এই সিন্ডিকেট, যারা এই কাজগুলোতে এত বছর ধরে যুক্ত থেকেছে, তাদেরকে কোন বিচারের আওতায় আনা হয়েছে? দুর্নীতির কথা বলা হচ্ছিল আমাদের ফার্স্ট সেগমেন্টে। আপনি যদি ব্যাংক খাতের দিকে তাকান, আপনি দেখবেন মন্দরিন কত লক্ষ কোটি টাকা, ৩.৫ লক্ষ কোটি টাকা গবেষকরা বলছে, অর্থনীতিবিদরা বলছে, যদিও সরকার স্বীকার করছে না, সরকারের মতো সেটা ১ লক্ষ থেকে ১,২০,০০০ কোটি টাকার মধ্যে, কারণ মন্দরিন নানানভাবে তারা কমিয়ে দেখায়। কিন্তু অর্থনীতিবিদ যারা, এমনকি আওয়ামী লীগপন্থী অর্থনীতিবিদ যারা যারা প্রকাশ্যে লিখছেন যে আমি নৌকায় ভোট দেই, তাদের কলামেই লিখছেন, তারাই কিন্তু দাবি করছেন যে ৩ থেকে ৪ লক্ষ কোটি টাকা মন্দরিন। এই ঋণের টাকাগুলো কাদের হাতে গেছে? ব্যবসায়ীদের হাতে গেছে, রাজনীতিবিদদের হাতে গেছে, নাকি ব্যবসায়ী কাম রাজনীতিবিদদের হাতে গেছে? কারা পাচার করেছে, কিভাবে পাচার করেছে, সেগুলো কোথায় তদন্ত হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখছি না। শেয়ার বাজার কেলেঙ্কারি 96-তে হয়েছে, আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে 2008-এ হয়েছে, আবারও হয়েছে। তো এতবার শেয়ার বাজার কেলেঙ্কারি, কিন্তু শেয়ার বাজারে তো ঠিক করা গেল না। শেয়ার বাজারে অতি সাধারণ মানুষ যারা, তারা বিনিয়োগ করে, সেই জায়গাটাকে আমরা এখনো স্টেবল করতে পারলাম না। আপনি দেখেন প্রকল্প, এক একটা প্রকল্প নেওয়া হয় অদ্ভুত সব খাতে। ঘাস চাষ শিখতে যাবেন কর্মচারীরা, কর্মকর্তারা, তারপরে গরু পালন শিখতে যাবেন, খাল খনন, পুকুর খনন, নদী ভরাট, এগুলো দেখতে যাবেন, বাঁধ নির্মাণ, এগুলো শিখতে যাবেন, যেগুলো বাংলাদেশের আবহমান কাল ধরে আমরা এই ব্যাপারে এক্সপার্টাইজ অটোমেটিক্যালি, আমাদের জীবনযাত্রা, আমাদের জীবিকা নির্বাহ অটোমেটিক্যালি আমরা বিষয়গুলোতে দক্ষ, সেগুলো শিখতে আমরা হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা বাইরে যাচ্ছি। কিন্তু আমরা বলতে পারি না, লিখতে পারি না, কিন্তু দিন শেষে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন সেগুলো কোনো পত্রপত্রিকা এসেছে, গণমাধ্যমে এসেছে, সেখান থেকে আপনি উল্লেখ করছেন, তার মানে কোনো না কোনো মাধ্যমে গণমাধ্যমে আসছে। আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি যে যতটুকু আসছে তার চেয়ে আসছে না অনেক বড়। আরেকটা বিষয় আমি ইস্টার্ন ভাইয়ের উত্তরে একটা কথা আমাকে বলতেই হবে, যে রাইটার্স প্রেমিসেস বলে একটা বিষয় আছে, উনি নিজেও রাইটার যা বলতে চায় সেটা কিন্তু শুধু লাইন রিড বিটুইন দ্য লাইনস পড়তে হয়। স্পিকারস প্রেমিসেস বলে একটা জায়গা আছে, এবং কনস্টিটিউশনের স্পিরিট বলে একটা ব্যাপার আছে। কনস্টিটিউশনে মানুষকে বলা আছে যে জনপ্রতিনিধিরা সংসদে যাবেন। সংসদের কাজটা কি? সংসদের কাজ হচ্ছে কথা বলা, জনগণের নানান বিষয় নিয়ে তুলে ধরা। একটা মানুষ যদি কথা বলতে না পারে, উনি সংসদে কিভাবে কাজ করবেন? এরকম প্রশ্ন কথা বলতে পারবেন। আমার যদি পা না থাকে, আমি ফুটবল খেলবো কি করে? এই প্রশ্নটা আমার থেকে গেল। আমি বরং একটু, আপনি রুমিন ফারহানা যেটা বলছিলেন সে বিষয়ে যোগ করতে পারেন, কিন্তু আমি একটু স্পষ্ট হয়ে জানতে চাই যে ধরেন 2012-13 সালে বিএনপি চেয়ারপারসনের প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর একটা 21 কোটি টাকার আমরা কথা শুনেছিলাম যে পাচার হয়েছিল, সেটা ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সেটা সরকারি মহল থেকে ব্যাপকভাবে প্রচারণা হয়েছে। আপনি এখন দেখেন যেটা জিএফআই এর যে বক্তব্য, সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে গত বছর কি পরিমাণ টাকা গেছে, সেই টাকাগুলো কারা নিয়ে গেল সেটা আমরা জানতে পারি না কেন? এখন যদি এই পাচারের বিষয়ে, দুর্নীতির বিষয়ে যদি সরকারের জিরো টলারেন্স থাকে, তাহলে এই বিষয় নিয়ে তো অন্ততপক্ষে রাজনীতি করার কথা না। ইশতিয়াক রেজা, না, আপনি একদম ঠিকই বলেছেন। আর এই বিষয়ে তো আসলে কোনো রাজনীতি হওয়ার কথা নয়। বাংলাদেশ থেকে টাকা বাইরে চলে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, এবং এটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্টে এসছে এবং বারবারই আসছে, এবং নানাভাবে বিশ্বের নানা জায়গায় এটি আলোচিত হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে, এবং বাংলাদেশ সরকারের নানা স্তরে যে নানা ধরনের উদ্বেগ আছে, সেটার একটা প্রমাণ হলো যে পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগ নিয়ে একটা জরিপ করার চেষ্টা করেছেন, এবং তিনি অনেকগুলো নাম পেয়ে শেষ পর্যন্ত বলেছেন যে সরকারি কর্মকর্তারা বেশি এসছেন। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তারা যদি বেশি পাচার করে থাকেন, তারা ব্যবস্থাটা কি নিয়েছেন? দুদক বলছে
তারা তথ্য পেলে ব্যবস্থা নেবে, তাহলে তথ্যটা দিবে কে, এই কাজটা কার, এটা আমরা একটু জানতে চাই। এবং বাংলাদেশের এই যে একটা জায়গা, আপনার বিদেশে আমি আমি অনেক আমলা সম্পর্কে জানি যাদের একাধিক পাসপোর্ট আছে, বিদেশি নাগরিকত্ব আছে। অনেক রাজনীতিবিদ আছে যাদের বিদেশি নাগরিকত্ব আছে, আবার একটি বাংলাদেশি পাসপোর্ট আছে। একজন বাংলাদেশের নাগরিক যিনি আইন প্রণেতা হবেন, সংসদে প্রতিনিধিত্ব করবেন, যিনি বাংলাদেশে আমলা হবেন, যিনি মানে যার অর্থ হলো তিনি বাংলাদেশে নীতি নির্ধারণী জায়গায় থাকবেন, বাস্তবায়নের জায়গায় থাকবেন, তার একটাই পাসপোর্ট হওয়ার কথা, সেটা বাংলাদেশের পাসপোর্ট। একাধিক পাসপোর্ট নিয়ে আমরা যে এই সিস্টেমটা করেছি, তার অর্থ হলো এখানে দুজন রাজনীতিবিদ আছে, তাদের কাছেই আমার প্রশ্ন, এই ধরনের একটা সিস্টেমে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ব্যবসায়ী যারা বাইরে টাকা পাচার করছেন অথচ বাংলাদেশের দাপটে ব্যবসা করছেন, বাংলাদেশের আমলা, সরকারি কর্মচারী যারা বাইরে টাকা পাচার করছে, বাংলাদেশের রাজনীতিবিদ, তারা আসলে এই বাংলাদেশটাকে ওন করেন, তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করেন, তারা বাংলাদেশকে ভেবে নিয়েছেন এখানে টাকা বানানোর মেশিন, কিন্তু তাদের বাসের জায়গাটা হলো কোথাও বেগমপাড়া, কোথাও দ্বিতীয় হোম, কোথাও তৃতীয় হোম ইত্যাদি। ইস্তেক রাজা, আপনাকে এই জায়গায় থামাই, ফিরে এসে আবারও আপনার কাছ থেকে এইটা দিয়েই শুরু করব। এর আগে আপনি লক্ষ্য করবেন যে গণমাধ্যমে একটা প্রতিবেদন এসেছিল, মানে বিশেষ করে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদকের কানাডা যাওয়া নিয়ে করোনাকালে, সেই সময় অনেক তথ্যপত্র সামনে এসেছিল, সেই বিষয়ে বা কি হলো, কি জানলাম আমরা? আমি ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো, ছোট্ট একটা বিরতি, ফিরো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা আমরা কথা বলছি বেগমপাড়ার গোল্ডেন সুবিধা নিয়ে। আমি সবাইকে হয়তো খুব বেশি সময় দিতে পারবো না, সবাইকে নির্দিষ্ট 2 মিনিট করে সময় দেবো। খুব বিশেষ কোনো প্রশ্ন নেই, আমি ইস্তেক রাজা আপনার কাছে যেতে চাই। আপনাকে থামিয়েছিলাম সেই বেগমপাড়া প্রসঙ্গে, সরকারি আমলাদের সেখানে অর্থ পাচার প্রসঙ্গে। ধন্যবাদ আপনাকে। দেখেন, এই যে সরকারি আমলারা অর্থ প্রচার করছে, আমরা অনেকদিন থেকে দেখছি বাংলাদেশের আমলাতন্ত্রকে ক্রমেই শক্তিশালী করে তোলা হচ্ছে। একটা জনগণের করের টাকায় পরিচালিত একটা প্রতিষ্ঠানকে ক্রমেই একটা বড় ধরনের প্রফিটেবল অর্গানাইজেশনে পরিণত করা হচ্ছে। আমরা দেখছি, ওই যে একটু আগে রুমিন ফারহানা বলছিলেন, ঘাস কাটার জন্য, কেউ পুকুর কাটার জন্য, এরকম বটি কাটা শেখার জন্য, মানে অসম্ভব সব অকল্পনীয় কাজে তারা বিদেশ যেতে চায়। যে কোনো প্রকল্পের ব্যয় তারা কয়েক গুণ বাড়িয়ে নিচ্ছে, এবং এগুলো বেনিফিশিয়ারি কিন্তু বেসিক্যালি আমলারা। অত্যন্ত দুঃখের সাথে এখানে দুজন রাজনীতিবিদ আছেন, এই রাজনীতিবিদরা পার্লামেন্টে আইন পাস করেন যে আমলাদেরকে ধরতে গেলে তাদের ঊর্ধ্বতন বসের অনুমতি দিতে হবে। তো একজন রাজনীতিবিদকে ধরতে কারো অনুমতি লাগে না। এরকম করে কিন্তু বাংলাদেশের আমলাতন্ত্রকে রাজনৈতিক নেতৃত্ব আশকারা দিয়ে দিয়ে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যারা দেশের মানুষকে আর কোনো মানুষ মনে করছে না। এই দেশটাকে যে ওন করে না তারা, যে দেশটাকে তারা ওন করে না, তারাই তো দেশের বাইরে টাকা পাচার করে, যেটা দুদক বলছে জাতীয় শত্রু। তাহলে এই জাতীয় শত্রু কারা? আপনি আশকারা কথা বলছেন, কেন আশকারা দিতে হলো আসলে? আসলে এটা আমি বলবো রাজনৈতিক নেতৃত্বের কোনো এক জায়গায় সংশয়, দুর্বলতা, অথবা আমি বলবো আমলাতন্ত্রের অধিক মাত্রায় আধিপত্য তারা বিস্তার করতে সক্ষম হয়েছে। এবং এই যে গ্রামীণ পর্যায়ে, সেন্টার এন্ড পেরিফেরি আমরা যেটা বলি, কেন্দ্র এবং প্রান্তিক পর্যায়ে স্থানীয় সরকারগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে কিন্তু আজকে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত আমি বলবো জনপ্রতিনিধিদের অনেক অনেক করে তাদের প্রভাব কমতে শুরু করেছে। এবং আমাদের জনপ্রতিনিধিরা কেবল, তারা তো আমি জানতাম আইন প্রণেতা, এখন তো তারা জায়গায় জায়গায় ঠিকাদারে পরিণত হয়েছে। কেউ কালভার্ট বানায়, কেউ উন্নয়নের নামে টাকার প্রকল্প নেয়, এর বাইরে তো তাদের কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। আমরা এমপি অনেকদিন থেকে 30 বছরের বেশি সময় ধরে একটা কাজই করতে দেখছি, তারা নাকি উন্নয়ন করে। আইন প্রণয়নে তাদের সময় দেওয়ার সময় কোথায়? জি, অসংখ্য ধন্যবাদ ইস্তেক রাজা। রুমিন ফারহানা। জি, যে মূল প্রশ্নটি এসছে সেটা হচ্ছে যে এত আমলা নির্ভরতা কেন? এত আমলা নির্ভরতা এ কারণেই যে সরকারের সঙ্গে যখন জনগণের সম্পর্ক বা বিচ্ছিন্নতা তৈরি হতে থাকে, সম্পর্কটা আস্তে আস্তে ধূসর হতে থাকে, বিচ্ছিন্নতা আস্তে আস্তে বড় হতে থাকে, তখন সরকারকে কারো না কারো ঘাড়ে সওয়ার হতে হয়। এবং 2014-তে যখন একটা পার্লামেন্ট গঠিত হয়ে গেল ইলেকশনের আগে, 153টা আসন, সরকার ভাবলো যে এভাবে বোধহয় চলতে পারে না, কিন্তু দেখলো যে আমলা এবং পুলিশ তন্ত্রের উপরে এবং প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের উপরে ভর দিয়ে কিন্তু দিব্যি চলা যাচ্ছে। তখন সরকার একটা যেই সাহসটা পেল, সেই সাহসের মূল যোগানদাতাই ছিল আমলারা এবং প্রশাসন, যেটার কন্টিনিউয়েশন 2018 রাতের ইলেকশন।
এখন দেখা যাচ্ছে যে শুধু আমলা বলে না, এখন অন্যান্য যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে, যে সাংবিধানিক যে সংস্থাগুলো আছে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। কারণ এখন এটা ছাড়া সরকারের পক্ষে টিকে থাকা আর কোনোভাবেই সম্ভব না। আপনাকে দুটো রাস্তা আছে আপনার সামনে, একটা হচ্ছে আপনাকে জনগণের ভোটে আসতে হবে, আর দ্বিতীয় রাস্তাটা হচ্ছে আপনাকে জনগণকে কমপ্লিটলি ডিসরিগার্ড করে একেবারে একদিকে তুচ্ছ করে ফেলে দিয়ে আপনাকে পুলিশ প্রশাসন আমলার উপর নির্ভর করতে হবে। তো যেহেতু 2014 থেকেই জনগণের সাথে একটা বিচ্ছিন্নতা এই সরকারের তৈরি হয়েছে এবং জনগণের ভোটের সঙ্গে এই সরকারে থাকবার কোনো সম্পর্ক নাই, সে কারণে আমলা বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, তারাই কিন্তু সরকারকে টিকিয়ে রেখেছে। সুতরাং এখন তাদেরকে আপনি কোটি টাকার গাড়ি দেবেন, নানা ফ্যাসিলিটি দিবেন। এদেরকে সরাতে না পারার কারণ মানে একজনকে শক্ত বিরোধিতা করতে তো হবে। কারণ আপনাদের একজন ভাইস চেয়ারম্যান উনি বলছেন যে আসলে এখন বিএনপির জন্য খুব অশনি সংকেত, ডাকে লোকজন আসে না, খালি বলেই যাচ্ছেন। তার মানে আপনারা কি একেবারেই পাচ্ছেন না কোনো কিছু? আমি জানি না আপনি কার কথা বলছেন। বিএনপি ডাকলে কে আসে না? হাফিজ উদ্দিন আহমেদ। দেখুন, প্রত্যেকে যার যার মত বলতে পারে। হাফিজ সাহেব ওনার মত বলেছেন, কিন্তু সেটা ডেফিনেটলি আমাদের দলীয় ফোরামের মত নয়। উনি অনেক সময় অনেক মন্তব্য করেছেন, অনেক বিষয়ে মন্তব্য করেছেন, সেটা ওনার একেবারেই ব্যক্তিগত মন্তব্য। কিন্তু দলের যেই কথা, যেটা মানে আমি মনে করি যে বিএনপিকে যদি আরেকটা দলের সঙ্গে ঝুঁজতে হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে, একটা গণতান্ত্রিক মধ্যপন্থী রাজনৈতিক দলকে যদি একটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়তে হয়, যদি রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়তে হয়, যদি ফোর্সগুলোর বিরুদ্ধে লড়তে হয়, তখন কিন্তু সেই লড়াইটা ভীষণ অসম হয়ে যায়। এবং এই লড়াইয়ে কোনো স্বৈরতান্ত্রিক দেশেই কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি হঠাৎ করে একটা বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে নাই। বাংলাদেশেও সেটা সম্ভব না। আহমদ হোসেন যে কথা রুমিন ফারহানা বলছিলেন, সেই একই কথা আমরা অনেক সময় অনেক আওয়ামী লীগের নেতাদের মুখে শুনি। তারা হয়তো সরাসরি বলেন না যে এখন আমলা প্রশাসন এত শক্তিশালী হয়েছে যে রাজনীতিবিদ হিসেবে তারা অনেক ধরনের অসহায় বোধ করেন। কেন? আমলারা তো সব দেশেই সব যুগে আছে, থাকবে। শাসন বিভাগ তো আমলারাই চালায়। তা আমরা কি এখন আমলাদেরকে শাসন বিভাগ থেকে বিদায় করে দেব? এবং কালকে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা কি আমলাদের বিদায় করে দিবে? বা অতীতে কি আমলাদেরকে বিএনপি বিদায় করে দিয়েছিল? জাতীয় পার্টি বিদায় করে দিয়েছিল? ইভেন আমেরিকাতে যে সেখানে কি আমলারা বিদায় হয়ে যাচ্ছে? আমলাদের কাজ আমলারা করবে। এটা আমরা ছাত্র জীবনতে শুনে আসছি যে আমলাতন্ত্রের লাল দৌরাত্ম্য। কই, আমলাতন্ত্র সব দিকেই ছিল, সব সময় আছে। আমলাদের কাজ হচ্ছে শাসন বিভাগ চালানো। সেক্ষেত্রে গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্টের নীতিগুলোকে তারা বাস্তবায়ন করে। আরেকটা কথা বলেছে যে আমরা আমলাদের উপর নির্ভরশীল। ন, আওয়ামী লীগ গভর্নমেন্ট, শেখ হাসিনার সরকার জনগণের উপর নির্ভরশীল। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আমরা পাওয়ারে আছি। আমরা আমলাদের শক্তিতে বলিয়ান হয়ে নই। আমরা এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস তৈরি করেছে এবং ইতিহাস তৈরি করেছে জনগণের মাঝ থেকে। আওয়ামী লীগ যতটা সাহসের সাথে বুক পেতে দিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, আজকে বিএনপি বলছে হ্যাঁ আওয়ামী লীগের পক্ষেই সম্ভব স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। কারণ আওয়ামী লীগ অপোজিশনেও ক্যাপাবল, পজিশনেও ক্যাপাবল। আর বিএনপি হচ্ছে হালুয়া রুটি খাওয়ার জন্যই একমাত্র পারঙ্গম, ক্ষমতা আসার জন্য। এখন এই যে বললেন তিনি, যে আপনার না আরেকটা কথা, ডিসরিগার্ড, পিপলকে ডিসরিগার্ড করে ক্ষমতা আসলো কে? বাংলাদেশের প্রথম ক্ষমতায় আসলো জিয়াউর রহমান। আবার অন্য প্রসঙ্গে যাচ্ছি আমরা। ডিসরিগার্ড কে করেছে? আমরা ডিসরিগার্ড করি না। আওয়ামী লীগ পিপলকে ডিসরিগার্ড করে না, আওয়ামী লীগ পিপলকে রিগার্ড করে, শ্রদ্ধা জানায়, সম্মান জানায়। সম্মান জানিয়ে জনগণের সমর্থন নিয়ে অসংখ্য ধন্যবাদ আহমদ হোসেন, রুমিন ফারহানা এবং সৈয়দ ইশতিয়াক রাজা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আজকে শেষ করতে হচ্ছে, কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।